ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারের লেকচার নাম্বার 5। আজকে আমরা পড়ব সার্কুলার মোশন। এর আগে আমরা যতগুলো মোশন পড়েছি সব ছিল স্ট্রেট লাইনে মোশন। এখন আমরা সার্কুলার মোশন পড়ব। তো সার্কুলার মোশন নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে কোনো একটা পার্টিকেল যদি সার্কুলার পাথে বা বৃত্তাকার পথে মুভ করে তাহলে সেই মোশনটাকে আমরা বলবো সার্কুলার মোশন। যদি স্ট্রেট লাইন ছাড়া অন্য কোনো ধরনের এরকম মোশন হয়, ধরো এইটাকে আমরা বলি কার্ভড পথে মোশন, আর এই কার্ভডেরই একটা পার্টিকুলার পাথ হচ্ছে এরকম সার্কুলার পাথ, তাহলে কোনো পার্টিকেল যদি এরকম সার্কুলার পাথে মুভ করে তাহলে এই মোশনটাকে আমরা বলবো সার্কুলার মোশন। আবার যদি এরকম দেখা যায় যে ধরো এই যে ব্যাসার্ধটা বা রেডিয়াসটা, এটাকে বলে রেডিয়াস ভেক্টর, এইটা যদি ধরো নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট অ্যাঙ্গেলই কভার করে, মানে ধরো প্রথমে আমরা টি টাইমে দেখলাম এটা থিটা ডিস্টেন্স থিটা অ্যাঙ্গেল কভার করলো, এরপরে আরও টি টাইম দেখলাম তখন দেখলাম আরও থিটা ডিস্টেন্সই কভার করলো বা থিটা অ্যাঙ্গেলই কভার করলো, আরও টি টাইম পরে দেখলাম এ থিটা অ্যাঙ্গেলই কভার করলো, এরকম যদি মোশন হয় তখন সেই মোশনটাকে আমরা বলি ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন কাকে বলি আমরা? If the particle executing circular motion covers same angle in same time duration, then the motion is called uniform সার্কুলার মোশন। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা সার্কুলার মোশনের কিছু টার্ম জেনে নেব। প্রথমে আমরা শিখব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা থিটা দিয়ে লিখব। দেখো এই যে রেডিয়াসটা, এটাকে আমরা বলি কি বললাম, এক্ষুনি বললাম, এটাকে আমরা বলি রেডিয়াস ভেক্টর। এই রেডিয়াস ভেক্টরটা একটা পার্টিকুলার টাইমে সেন্টারের সঙ্গে যে কোণ তৈরি করে, মানে এই বর্জ্যতের ভাবে ঘুরছে, এই বর্জ্যটা ধরো এরকম সার্কুলার পাথে ঘুরছে, তো আমরা ধরলাম যে টি টাইমে ইন টাইম টি এটা ধরো এইখান থেকে এই পর্যন্ত গেল, মানে পার্টিকেলটা এইখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে এই রেডিয়াস ভেক্টরটা সেন্টারের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? আমি মনে করছি থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই থিটাটা হয়ে গেল আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন আমরা কি বলতে পারি? ইন আ সার্কুলার মোশন the angle made by the radius vector with the center at a particular time is called অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে কি বললাম? সার্কুলার মোশনে রেডিয়াস ভেক্টরটা সেন্টারের সঙ্গে একটা নির্দিষ্ট টাইমে যে কোণটা তৈরি করে, মানে এখানে ধরো টি টাইমে এই থিটা কোণটা তৈরি করেছে, তাহলে এই থিটা হয়ে গেল আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আর পার্টিকেলটা লিনিয়ারলি কতটা গেছে দেখো, এখান থেকে এতটা গেছে, তাই না? এটাকে ধরো আমরা বলছি এস, তাহলে এসটা কি হয়ে যাবে? এসটা হয়ে যাবে আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে যে অ্যাঙ্গেলটা কভার করছে সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যে লেন্থটা কভার করছে সেটা হয়ে গেল আমাদের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এরপরে আমরা দেখব যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন। এবারে আমরা তাহলে দেখব রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আশা করছি বুঝতে অসুবিধা হবে না। দেখো
ধরো প্রথমে পার্টিকেলটা এই জায়গায় ছিল, টি টাইম পরে পার্টিকেলটা এখান থেকে এইখানে গেছে, এই পয়েন্টটার নাম দিলাম ও, এটা এ, এটা বি। তাহলে লেট অ্যাট টাইম টি a particle moves from A to B along a সার্কুলার পাথ, মানে বৃত্তাকার পথে টি টাইমে একটা পার্টিকেল এ থেকে বি পর্যন্ত গেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটার আমি নাম দিলাম ধরো থিটা, আর এই এ বির যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এটার নাম দিলাম আমি এস। তাহলে থিটাকে আমরা কি বলবো? থিটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর এসটাকে আমরা কি বলবো? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আমাদের কাজ হচ্ছে এই দুটোর মধ্যে রিলেশনটা বার করা। এখন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে যদি এই থিটাটা স্মল হয় তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে না ও এ বি, তার এই অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি ভাবতে পারি, আর এটাকে তাহলে আমরা একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ ভাবতে পারি। তাহলে ইফ থিটা ইজ স্মল দেন ট্রায়াঙ্গেল ও এ বি ক্যান বি কনসিডার্ড অ্যাজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে থিটা যদি ছোট হয় তাহলে এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবতে পারি। আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে থিটা যদি স্মল হয় দেন আমরা ট্যান থিটাটাকে টেন্স টু থিটা বলতে পারি। এটাও আমি ম্যাথামেটিক্সে পরে তোমাদেরকে কখনো সময় পেলে শিখিয়ে দেবো, যে থিটা যদি স্মল হয় তাহলে ট্যান থিটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই ট্রায়াঙ্গেলটার তাহলে দেখো তো এবিটা পারপেন্ডিকুলার হলো না, এই এবিটা লম্ব বা পারপেন্ডিকুলার হলো, আর এওটা ভূমি বা বেস হলো। এইটা ইকুয়াল টু তাহলে কি হবে? ট্যান থিটা হবে। আমরা ত্রিগোনোমেট্রি থেকে জানি যে পারপেন্ডিকুলার বাই বেস এইটা ইকুয়াল টু হয় ট্যান থিটা। অলমোস্ট ইকুয়াল টু তাহলে আমরা থিটা বলতে পারবো। কেন? কারণ আমরা থিটাটাকে স্মল নিয়েছি, তাহলে ট্যান থিটা টেন্স টু হয়ে গেল থিটা। অর আমরা এ বি বাই এ ও এইটা ইকুয়াল টু থিটা লিখলাম। অর এবারে এ বির জায়গায় ভ্যালু বসাই। এ বি মানে কি ছিল? এস। এ ওর জায়গায় কি বসাবো? এটা তো সেই ব্যাসার্ধ ভেক্টরটা আর, তাই না? তাহলে এ ওর জায়গায় আমরা কি বসাতে পারি? এ ওর জায়গায় আমরা বসাতে পারি আর বা ব্যাসার্ধটা। এইটা ইকুয়াল টু হয়ে গেল থিটা, বা এইখান থেকে আমরা পেয়ে গেলাম এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে এস হচ্ছে আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, থিটা হলো আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে কোথাও যদি আমাকে চায় যে আমাকে একটা জিনিস বলো এস আর থিটার মধ্যে রিলেশন বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন কি, তাহলে আমরা নিঃসংকোচে বলে দিতে পারি যে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এটা থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শেখানো যাবে। ধরো যদি পার্টিকেলটা এক পাক ঘুরে যায় পুরো, মানে এই এ থেকে স্টার্ট করলো, পুরো এরকমভাবে এসে পুরো আবার এতে শেষ করলো, তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা ঘুরলো রেডিয়াস ভেক্টরটা বা ব্যাসার্ধ ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা ঘুরলো, সেই অ্যাঙ্গেলটা 2π। তোমরা জানো একটা বৃত্তে গোটা বৃত্ত ঘুরে এলে বা একটা গোটা সার্কেল ঘুরে এলে যে অ্যাঙ্গেল ঘুরে সেটা হচ্ছে 2π। তাহলে তুমি যখনই এই থিটার জায়গায় 2π বসাবে তখনই দেখো এস ইকুয়াল টু কি চলে আসবে আমার 2πr, তাই না? তার মানে তখন এস মানে কোনটা বোঝাচ্ছে? তখন এস মানে বোঝাচ্ছে এই গোটা পাথটা বা বৃত্তের পরিসীমা। আর বৃত্তের পরিসীমার ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো তো, বৃত্তের পরিসীমার ফর্মুলা হয় এস ইকুয়াল টু 2πr। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এস ইকুয়াল টু 2πr এটা আমরা কেন বলি, বা বৃত্তের পরিসীমা সমান 2πr এই ফর্মুলাটা কোত্থেকে এসছে। তাহলে এস এর সঙ্গে থিটার রিলেশন হয়ে গেল এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর থিটার ইউনিট কি? থিটার ইউনিট হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান। আমরা এখানে রেডিয়ান দিয়ে থিটার ইউনিটকে বলতে পারি। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। তো আমরা প্রথমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বুঝলাম আর লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সঙ্গে তার রিলেশন বুঝলাম। এরপরে আমরা বুঝবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আগে ডেফিনেশনটা পড়ে নিই, তারপরে বোঝাচ্ছি।
the rate of change in angular displacement of the radius vector in a circular motion is called angular velocity। মানে কি বলতে চাইছি ব্যাপারটা দেখো, হলো একটা পার্টিকেল মনে করো ইনিশিয়ালি এখানে আমরা টি ইকুয়াল টু 0 ধরছি, এই সময় এই ব্যাসার্ধ ভেক্টরটা ধরো θ1 অ্যাঙ্গেল করে আছে। এরপরে আমি কি করলাম, আরও টি টাইম পরে দেখছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, তাহলে এখানে হচ্ছে টি ইকুয়াল টু টি। তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে in time t the angular displacement is changed from θ1 to θ2। মানে ইনিশিয়ালি কত ছিল, θ1 এ ছিল, আর ফাইনালি টি টাইম পরে কোথায় গেছে, θ2 তে গেছে। তাহলে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা ইকুয়াল টু কি হয়ে গেল দেখো, θ2 মাইনাস θ1। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল θ2 মাইনাস θ1। আর কতটা টাইমে হলো, টি টাইমে হলো। তাহলে রেট অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হলো, রেট অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা ইকুয়াল টু হয়ে গেল θ2 মাইনাস θ1 বাই টি। রেট মানে আমি কি বলেছি, টাইম দিয়ে ভাগ করে দেবো। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছিল θ2 মাইনাস θ1, টি টাইমে চেঞ্জ হয়েছিল, তাহলে টি দিয়ে ডিভাইড করে দিলাম। এইটা যেটা পেয়ে গেলাম এটাকে আমরা ওমেগা দিয়ে লিখি, এরই নাম হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে গেল θ2 মাইনাস θ1 বাই টি, এটা হয়ে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবারে আমরা দেখব লিনিয়ার ভেলোসিটির সঙ্গে অ্যাঙ্গুলার ভেলোসিটির কোনো রিলেশন আছে কিনা। এরপরে তাহলে আমরা দেখব রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো একদম সোজা, কিচ্ছু নেই, পড়লেই বুঝতে পেরে যাবে। আমরা এক্ষুনি কি দেখেছি, আমরা দেখেছি এক্ষুনি যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে θ2 মাইনাস θ1 বাই টি। আবার আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলাটা জানি। তাহলে আমরা S1 ইকুয়াল টু কি বলতে পারবো, আর θ1। এবার তোমরা বলতে পারো S1 কোন ডিস্টেন্সটা, তাহলে দেখো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা তাহলে ধরছি S1, আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা ধরছি S2। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি দেখো যে S1 ইকুয়াল টু আর θ1, S2 ইকুয়াল টু আর θ2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো S2 মাইনাস S1 ইজ ইকুয়াল টু আর কমন যাবে, θ2 মাইনাস θ1 হবে। আর এখান থেকে আমরা θ2 মাইনাস θ1 এর জায়গায় পুট করে দিতে পারি S2 মাইনাস S1 বাই আর। চলো পুট করি। और ओमेगा इक्वल टू তাহলে আমরা কি পাচ্ছি S2 মাইনাস S1 বাই আর, আর এখানে তো একটা টি রয়েছে। এবারে এটাকে আমরা কি বলতে পারি দেখো 1 বাই আর S2 মাইনাস S1 বাই টি। এবারে S2 মাইনাস S1 বাই টি মানে কি, লিনিয়ার ডিসপ্লেসমেন্টের চেঞ্জের রেট, রেট অফ চেঞ্জ ইন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। আর আমি প্রথম মোশনের লেকচার তাতেই বলেছিলাম যে ডিস্টেন্সের চেঞ্জ ইন টাইম বা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটার নাম হচ্ছে ভেলোসিটি। তাহলে S2 মাইনাস S1 বাই টি এটাকে আমরা লিনিয়ার ভেলোসিটি বলতে পারবো, মানে এটাকে আমরা সিম্পলি ভি দিয়ে লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল 1 বাই আর ইন্টু ভি।
যেখানে ভি হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি, আর ওমেগা মানে আমরা কি জানি, ওমেগা মানে আমরা জানি অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো ওমেগা ইন্টু আর ইজ ইকুয়াল টু ভি, অর আমরা এরকমভাবে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তাহলে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশন কি, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে। যেমন এস ইজ ইকুয়াল টু ছিল আর থিটা, তেমনই ভি ইকুয়াল টু আর ওমেগা। একটু প্র্যাকটিস করবে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। এবারে আমরা ওমেগা নিয়ে আরো কিছু জিনিস একটু টুকটাক দেখব। ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে এটা থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি। এবার একটা জিনিস বোঝাই, দেখো ধরো একটা পার্টিকেল এখানে ছিল, এই পুরো এক পাক ঘুরে এলো, যে টাইম লাগে তার নাম হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কাকে বলে, the time taken by a particle to complete one circular path is called time period। এইবার একটুখানি ভালো করে ভাবি আমরা, ধরো এইখান থেকে পার্টিকেলটা স্টার্ট করেছে, এই পুরো এক পাক ঘুরলো, তাহলে থিটার চেঞ্জ কত হলো, প্রথমে তাহলে থিটা ওয়ান ছিল 0 ডিগ্রি, আর এক পাক ঘোরার পরে থিটা টু হয়ে গেল 2 পাই। তাহলে প্রথমে পার্টিকেলটা কোথায় ছিল, প্রথমে পার্টিকেলটা ছিল এইখানে, এক পাক ঘুরলো মানে কতটা অ্যাঙ্গেল ঘুরলো, 2 পাই ঘুরলো, তাহলে থিটা টু কত হয়ে গেল, 2 পাই হয়ে গেল। আর যে টাইমটা লাগলো সেই টাইমটারই নাম হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে লিখবো, তার নাম হচ্ছে টাইম পিরিয়ড। কারণ টাইম পিরিয়ড মানে কি বলেছি আমি, একটা পাক ঘুরতে যে টাইম লাগছে। তাহলে এক্ষেত্রে আমরা এরকম বসাতে পারি, দেখো ওমেগা ইকুয়াল টু থিটা টুর জায়গায় বসালাম 2 পাই, থিটা ওয়ানের জায়গায় বসালাম 0, আর টি এর জায়গায় বসালাম ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু পেলাম 2 পাই বাই ক্যাপিটাল টি। এটা খুব ভাইটাল একটা রিলেশন। ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 পাই বাই ক্যাপিটাল টি। ভালো করে মনে রাখবে, ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 পাই বাই ক্যাপিটাল টি, এটা মনে রাখবো। এরপরে আমরা দেখি ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এখান থেকে ওমেগার ইউনিট কি হবে বলো, দেখো উপরে অ্যাঙ্গেল আছে মানে রেডিয়ান, আর নিচে টাইম আছে মানে পার সেকেন্ড, তাহলে ইউনিট হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। চলো এবার ফ্রিকোয়েন্সি দেখি। ফ্রিকোয়েন্সি মানে কি, the number of complete circle traversed by the particle in unit time is called its ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি মানে কি, 1 সেকেন্ডে যতগুলো সার্কুলার পাথ কমপ্লিট করতে পারবে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তো আমরা দেখলাম যে টি টাইমে, ইন টাইম টি, নাম্বার অফ পাথ কমপ্লিটস ইকুয়াল টু 1। টি টাইমে একটা সার্কুলার পাথ কমপ্লিট করেছিল, ওটাকে টাইম পিরিয়ড বলছিলাম। তাহলে একক সময় বা ইউনিট টাইমে কতগুলো সার্কুলার পাথ কমপ্লিট করবে, 1/t খানা। আর ইউনিট টাইমে যতগুলো সার্কুলার পাথ কমপ্লিট করে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তাহলে 1/t ইকুয়াল টু কি হয়ে গেল, সেটাকে আমরা n দিয়ে লিখবো, এর নাম হয়ে গেল ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের রিলেশন কি হয়ে গেল, n ইজ ইকুয়াল টু 1/t। ফ্রিকোয়েন্সির ইউনিট কি, ইউনিট অফ n
এটার হচ্ছে যেহেতু নাম্বার অফ কমপ্লিট সার্কেল বা নাম্বার অফ কমপ্লিট সাইকেল, কতগুলো সাইকেল কমপ্লিট করলো 1 সেকেন্ডে, ওই জন্য এর ইউনিট হচ্ছে সাইকেল পার সেকেন্ড, অর এটারই নাম হচ্ছে হার্টজ, বা এটাকে আমরা এইচ দিয়েও লিখি। তাহলে 1/t এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1/t এর জায়গায় আমরা n লিখতে পারি। যদি 1/t এর জায়গায় আমরা n লিখতে পারি, আর একটু আগেই আমরা ওমেগা ইকুয়াল টু কি পেয়েছি দেখো, 2π/t পেয়েছি, তাই না? তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা পেয়েছি 2π/t, মানে আমরা লিখতে পারি 2π ইন্টু 1/t, আবার 1/t মানে হচ্ছে n, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি 2πn। তাহলে ওমেগার সঙ্গে n এর রিলেশন হয়ে গেল ওমেগা ইকুয়াল টু 2πn, মানে ফ্রিকোয়েন্সিকে যদি আমরা 2π দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাই ওমেগা, যেই ওমেগার নাম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং এই ওমেগারই আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা দেখলেও ঘাবড়াবো না যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কী রে বাবা, হাতি ঘোড়া কোনো ব্যাপার নাকি, এটা ভাবার দরকার নেই। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও যা, অ্যাঙ্গুলার ভেলোসিটিও তাই। আশা করছি বুঝতে অসুবিধা নেই। একটা ছোট্ট প্রবলেম দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো আমাকে বার করতে বললো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ সেকেন্ড হ্যান্ড অফ আ ক্লক, মানে ঘড়ির যে সেকেন্ডের কাঁটা আছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ কত, এটা আমাকে বার করতে বললো। চলো একটু ঘড়ির সেকেন্ডের কাঁটা বলতে আমি কি বুঝি একটু দেখি। ঘড়িতে 3 ধরনের কাঁটা থাকে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা। সেকেন্ডের কাঁটা কি হয়? সেকেন্ডের কাঁটা ধরো, এটা আমি প্রথমে সেকেন্ডের কাঁটাটা ধরো আঁকছি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম করতে 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 পুরো এক পাক ঘোরা মানে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড হয়। তাহলে আ কমপ্লিট rotation of second hand takes 60 সেকেন্ড of time। তাহলে ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারবো? 60 সেকেন্ড। আর একটা গোটা পাক যদি ঘুরে আসে, এরকম ভাবে যদি একটা পাক গোটা ঘুরে আসে, তাহলে অ্যাঙ্গেল কতটা কভার করলো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল θ2 মাইনাস θ1, 0 থেকে ধরো স্টার্ট করেছিল, ঘুরে গেল কতটা? 2π। এইটা ইকুয়াল টু তাহলে 2π। তাহলে আমরা ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমায় বার করতে বলেছে, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব? জানি আমরা ফর্মুলা 2π/t ইজ ইকুয়াল টু 2π/t এর জায়গায় আমরা লিখব 60, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে π/30। ইউনিট কি হয়ে যাবে? রেডিয়ান পার সেকেন্ড, বা এটাকে কিন্তু অনেক সময় আরপিএস এটাও বলা হয়, রেডিয়ান পার সেকেন্ড, এটাকে আরপিএস বলা হয়। তোমরা একটা কথা গাড়ি টাড়ির ক্ষেত্রে খুব শুনে থাকবে, সেটা হচ্ছে আরপিএম। এইটা মানে হচ্ছে রেডিয়ান পার মিনিট, মানে 1 মিনিটে কত রেডিয়ান ক্রস করে। যেমন যদি সেকেন্ড হ্যান্ডের কথাটাই বলতাম, তাহলে আরপিএম দেখো, এই এক পাক পুরো ঘুরে আসা মানে হচ্ছে 1 মিনিট, তাহলে 1 মিনিটে আরপিএম কত হতো? মানে রেডিয়ান পার মিনিট, 1 মিনিটে কত রেডিয়ান ঘুরতো? 2π। তাহলে এটাকেই আমরা বলতে পারি 2π। তাহলে যদি আমরা মিনিটে ধরতাম, t ইকুয়াল টু যদি আমরা 1 মিনিট ধরতাম, তাহলে ওমেগা ইকুয়াল টু হয়ে যেত দেখো 2π/t ইজ ইকুয়াল টু 2π/1 ইজ ইকুয়াল টু 2π রেডিয়ান পার মিনিট। তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, একটু জাস্ট দেখবো, দেখলেই আমরা ব্যাপারটা বুঝতে পেরে যাবো যে আরপিএস বার করতে বললে আরপিএস এ বার করবো, আরপিএম এ বার করতে বললে আরপিএম বার করবো। যেমন ধরো যদি আমাকে বলতো, একই প্রশ্ন যদি বলতো যে ওমেগা ফর মিনিট হ্যান্ড, এটা কত হবে? এটা যদি আমাকে বলতো, তো আমরা যদি একটা ঘড়ি আঁকি, তার যদি মিনিটের কাটা ভাবি, দেখো এখানে ধরো মিনিটের কাটা আছে, তো ধরো এই 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট গেল, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, 55 মিনিট, 60 মিনিট। তাহলে এইখান থেকে গোটা একটা পাক ঘুরে আসতে টাইম কত লাগলো? 60 মিনিট। তাহলে টি ইকুয়াল টু কত হয়ে গেল? 60 মিনিট। দেখো, আর
θ2 মাইনাস θ1 কত হয়ে গেল, সেই এক পাকি তো ঘুরেছে, তাহলে এটা হয়ে গেল 2 পাই। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হয়ে গেল, 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই 60। তখন কিন্তু পাই বাই 60 পাই বাই 30 হয়ে গেল, এটা হয়ে গেল রেডিয়ান পার মিনিট বা আরপিএম। আর যদি আমাকে আরপিএস এ বার করতে বলতো, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা 2 পাই বাই 60 মিনিট মানে কত সেকেন্ড, 60 ইন্টু 60 ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। তাহলে এখানে আমরা করে দিতাম 3600 ইকুয়াল টু তাহলে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আমি সেকেন্ডের কাটারটা আর মিনিটের কাটারটা বলে দিলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, ওমেগা ফর মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর আওয়ার হ্যান্ড, ঘন্টার কাটার জন্য ওমেগা কত হবে সেটা তোমরা একটুখানি বার করে আমাদেরকে দেখাবে, আমি দেখবো তোমরা ঠিকঠাক করছো নাকি, কমেন্টে এটা লিখে দেখাবে। তাহলে আমরা কি কি শিখলাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, দুজনের মধ্যে রিলেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, তাদের মধ্যে রিলেশন, সেখান থেকে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, এতগুলো শিখে গেলাম। আর একটা জিনিস আজকে শিখে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কাকে বলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন? দ্য রেট of change in angular velocity is called angular acceleration. Rate of change in linear velocity is called angular velocity is called angular acceleration. মানে ধরো t equal to 0 তে let at t equal to 0 angular velocity is equal to omega 1, আর t equal to t তে ধরো angular velocity টাই চেঞ্জ হয়ে গেছে omega 2, তাহলে চেঞ্জ ইন angular velocity এটা ইকুয়াল টু হয়ে গেল omega 2 মাইনাস omega 1, আর টাইম লেগেছে কত, t। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি হবে, এটাকে আমরা আলফা দিয়ে লিখি, এটা হবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হলো, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ বাই কতটা টাইমে সেই চেঞ্জটা হয়েছে, টি টাইমে সেই চেঞ্জটা হয়েছে, তাহলে টি দিয়ে ডিভাইড করে দিলাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। ওমেগার ইউনিট কি ছিল, রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ইউনিটের কি হয়ে যাবে, রেডিয়ান পার সেকেন্ড তো ছিলই, আর একটা সেকেন্ড দিয়ে ভাগ করে দেব, তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয়ে গেল, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মনে যেন থাকে। তাহলে এবারে আমাদেরকে দেখে নিতে হবে রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার, ইজিলি দেখে নেব। সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু আমি দেখেছি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, আবার আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে v1 এটাকে ইকুয়াল টু আমরা বলতে পারবো আর ওমেগা 1। দেখো আর এর কোনো আমরা চেঞ্জ করছি না, কারণ ব্যাসার্ধটার তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না, রেডিয়াসটা তো সেমই রয়েছে সার্কুলার মোশনে। আর v2 ইজ ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে, আর ওমেগা 2। তাহলে এইখান থেকে আমরা v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বসাতে পারি, আর এখান থেকে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইজ ইকুয়াল টু বসাতে পারি, দেখো v2 মাইনাস v1 বাই আর, এটা এখানে পুট করে দেবো। তাহলে অর আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এর জায়গায় v2 মাইনাস v1 বাই আর ইন্টু টি, অর আলফা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1 বাই আর v2 মাইনাস v1 বাই টি। একটু মনে করে দেখো তো অ্যাক্সিলারেশন কাকে বলতো, রেট অফ চেঞ্জ ইন লিনিয়ার ভেলোসিটি বা রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলতাম। মানে ভেলোসিটির চেঞ্জকে টাইম দিয়ে ভাগ করলে সেটার নাম অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে এখানে দেখো ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে v1 থেকে v2, তাহলে v2 মাইনাস v1 হচ্ছে ভেলোসিটির চেঞ্জ, সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করে দিলাম, টাইম দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, অ্যাক্সিলারেশন বা লিনিয়ার অ্যাক্সিলারেশন, নর্মালি যে ত্বরণটা আমরা পড়েছিলাম।
তাহলে এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু দেখো বলতে পারছি এ বাই আর, যেখানে এটা কি, এটা হলো লিনিয়ার অ্যাক্সিলারেশন আর আলফাটা কি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু বলতে পারি আর আলফা। এটা হয়ে গেল রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আজকে মোটামুটি এইটুকুই আমরা পড়বো। তাহলে কি পড়েছি একবার সাম আপ করে নিই। থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এস হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে রিলেশন হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এদের মধ্যে রিলেশন হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা। এখান থেকে আমরা আরো কিছু কিছু ফর্মুলা পেয়েছি। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, যেখানে টি হলো টাইম পিরিয়ড, 1 বাই টি মানে এন, এটা মানে ফ্রিকোয়েন্সি, আবার ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এন, এটা হয়ে গেল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এগুলো সব পড়েছি। আর হয়ে গেল আমরা আলফা ইকুয়াল টু দেখেছি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এ ইকুয়াল টু দেখেছি আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশন, এদের মধ্যে রিলেশন হয়ে গেছে এ ইজ ইকুয়াল টু আর আলফা। ওকে, যেইটুকু পড়ালাম ভালো করে একবার পড়ে নেবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এর পরের পার্টটা আবার পড়াতে স্টার্ট করব। এটা কিন্তু খুব মন দিয়ে ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে রাখছি।